বিশ্বকাপের ম্যাচ অস্ট্রিয়ার সঙ্গে খেলা এবং এই দুটো দল রেয়ারলি দে হ্যাভ মেট। এই অস্ট্রিয়া কি আর্জেন্টিনাকে রুখে দিতে যথেষ্ট? ওদের সেই ডিফেন্সিভ ক্যাপাবিলিটিটা আছে। এমি মার্টিনেজ তো অফকোর্স আর্জেন্টিনার বলা যায় যে একদম লাইফলাইন। আজও কি মেসির উপর নির্ভর করে কি আর্জেন্টিনার অ্যাটাকটা সাজানো হচ্ছে? আর্জেন্টিনার মতো দলের ক্ষেত্রে আসলে একটাই সুবিধা যে লিওনেল মেসি আছেন দল। আমরা কিলিয়ান এমবাপ্পের খেলা দেখেছি যে তিনি কতটা ফেরোশাস হয়ে আছেন ওয়ার্ল্ড কাপের সময়। তিনি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার। তবে আজকে রাতে যদি মেসি গোল পান, এমবাপ্পে 2টো গোল করবেন। 2026 ফিফা বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে সবাইকে স্বাগত। আমি মোস্তাফিজুর রহমান প্রান্ত আছি আপনাদের সঙ্গে। আমার সঙ্গে আজ রয়েছেন টাইমস অফ বাংলাদেশের স্পোর্টস এডিটর রুবাইদ ইফতেখার। রুবাইদ, আজ রাত 11টায় বাংলাদেশ সময় আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়ার ম্যাচ। আর্জেন্টিনার জন্য ম্যাচটি কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ তারা যদি গ্রুপ চ্যাম্পিয়ন না হয়, যদি গ্রুপ রানার আপ হয়, তাহলে রাউন্ড অফ 32-তে তাদের স্পেনের সঙ্গে ম্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। দেখেন, বিশ্বকাপের তো প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। ওয়ার্ল্ডের টপ 48 টিমস খেলছে এবং আই ডোন্ট থিঙ্ক যে আর্জেন্টিনার কোচ স্কালোনির মাথায় আসলে এত দূরের চিন্তা রয়েছে। কারণ এই ম্যাচটার পরেও আরও একটা ম্যাচ খেলতে হবে জর্ডানের, স্পেনকেও আরেকটা ম্যাচ খেলতে হবে। সো তিনি কিন্তু, আমার মনে হয় না, প্রফেশনাল ফুটবলারদের আমরা জানি যে তারা কিভাবে চিন্তা করে, ম্যাচ বাই ম্যাচই তিনি প্ল্যান করবেন। এবং স্পেনের সঙ্গে রাউন্ড অফ 32-তে দেখা হবে, এটা অনেক পরের ব্যাপার। কিন্তু বিশ্বকাপের ম্যাচ অস্ট্রিয়ার সঙ্গে খেলা এবং এই দুটো দল রেয়ারলি দে হ্যাভ মেট। রিসেন্ট ইতিহাসে আমার মনে পড়ছে না একটা ফ্রেন্ডলি ম্যাচে খালি 90 দশকের দিকে, তাও ফ্রেন্ডলি অফিসিয়াল কোনো ম্যাচে তারা মুখোমুখি হয়নি। তো আই এম ভেরি ইন্টারেস্টেড যে দুটো দল কিভাবে খেলে এবং অ্যাবসলিউটলি দুই স্টাইলের দুটো দল, দুটো ভিন্ন সিস্টেমে খেলে। অস্ট্রিয়ার ডিফারেন্ট সিস্টেমে খেলে। তো আজকে আর্জেন্টিনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ। অস্ট্রিয়া কিন্তু তাদের শেষ ওয়ার্ল্ড কাপটা 1998 সালে খেলেছিল। এরপর মাঝখানের এতগুলো ওয়ার্ল্ড কাপে তারা সুযোগ পায়নি। এবার তারা এত বছর পর আবারও ফিরে আসলো, প্রায় 28 বছর পর। কি মনে হয়, মানে এই অস্ট্রিয়া কি আর্জেন্টিনাকে রুখে দিতে যথেষ্ট? চেষ্টা তো তারা করবেই। এবং দেখেন, যখনই বিশ্বকাপে দুটো দলের মুখোমুখি হয়, যে দলটা অপেক্ষাকৃত রেকর্ড ভালো, আমি বড় দল ছোট দল বলছি না, অপেক্ষাকৃত রেকর্ড ভালো, তাদের উপর প্রেশারটা বেশি থাকে। তো অস্ট্রিয়ার সামনে টার্গেট একটাই থাকবে, আর্জেন্টিনার কাছে যদি 1 পয়েন্টও নিয়ে রেখে দিতে পারে, এটা ওদের জন্য সাকসেস। কিন্তু উল্টো দিকে আর্জেন্টিনার এই ম্যাচটা জিততেই হবে। কারণ ওরা চাবে যে 3টা ম্যাচ জিতে সব কিছু পারফেক্ট করে পরের রাউন্ডে যেতে। এবং এই জন্যই আর্জেন্টিনার উপর চাপটা বেশি। অস্ট্রিয়া চেষ্টা করবে যেভাবেই হোক, এবং ওদের সেই ডিফেন্সিভ ক্যাপাবিলিটিটা আছে যে রুখে দেয়া আর্জেন্টিনাকে। সেটা এখন জয়টাকে আটকে, কিংবা ওরা যদি ম্যাচটা জিততে পারে কিংবা ড্র করতে পারে, গোল না করতে দিয়ে, নানাভাবে হতে পারে। রাইট, আমরা প্রথম ম্যাচে দেখেছি মেসির হ্যাটট্রিকে আর্জেন্টিনাকে হারাতে। এবং আজও কি মেসির উপর নির্ভর করে কি আর্জেন্টিনার অ্যাটাকটা সাজানো হচ্ছে, নাকি আসলে মেসিকে কেন্দ্র করে এই অ্যাটাকটা, নাকি তাদের মিডফিল্ডই ওই বলগুলো মেসিকে দিচ্ছে যাতে তারা ম্যাচটি জেতার জন্য মেসির উপরই ভরসা করে? দেখেন, দলে যখন লিওনেল মেসির মতো একজন ফুটবলার আছেন, তখন ইউ ডোন্ট নিড এনিথিং এলস টু উইন আ ম্যাচ। হ্যাঁ, অফকোর্স আপনি একটা সিস্টেম প্লে খেলেন এবং বারবারই বলা হয়ে থাকে যে মেসিকে ঘিরে আর্জেন্টিনার পুরো দলটা সাজানো হয়। কিন্তু লিওনেল মেসি এমন একজন খেলোয়াড় যে যখন পুরো একটা ডিসফাংশন, আমরা কিন্তু প্রথম ম্যাচে দেখেছি আর্জেন্টিনার মিডফিল্ডটা কাজ করছিল না, একমাত্র রড্রিগো ডি পল ওয়াজ ওয়ার্কিং এবং তিনি সেই মিডফিল্ড থেকে ফ্রন্ট লাইন পর্যন্ত এক্সট্রা রানটা করছিলেন। ম্যাকালিস্টার একটু অফ ছিলেন, লাউতারো এবং শুরু করেছিলেন ফরওয়ার্ড, দুজন মিলেই কিন্তু তেমন একটা ভালো খেলেননি। দুজনের রানটাও কিন্তু রড্রিগো ডি পল করে দিয়েছেন। তো পুরোটা কিন্তু ফাংশনাল ছিল বলা যাবে না, বাট আমরা ওটা বুঝতে পারিনি, কারণ লিওনেল মেসি বরাবরের মতো যা করেন তাই করেছেন এই ম্যাচেও। এবং সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আর্জেন্টিনার আসলে ম্যাকালিস্টারের ফর্মটা খুব গুরুত্বপূর্ণ। এনজো অ্যাভারেজ খেলা খেলছেন, তিনি আজকে হয়তো বেটার করবেন, কিন্তু ম্যাকালিস্টারের ফর্মে ফেরত আসতেই হবে। এখন স্কালোনি যদি লো সেলসো বা পারাডেসকে স্টার্ট করান তাহলে একটা ডিফারেন্ট ইস্যু, কিন্তু ম্যাকালিস্টার যদি খেলেন তাকে ফর্মে ভালো খেলতে হবে, কারণ রড্রিগো ডি পল প্রতি ম্যাচে আপনার হয়ে এক্সট্রা গ্রাউন্ড কভার করে দেবেন, সেটা হয়তো হবে না। কিন্তু আর্জেন্টিনার মতো দলের ক্ষেত্রে আসলে একটাই সুবিধা যে লিওনেল মেসি আছেন দলে। মেসিকে নিয়ে কথা বলছিলাম। মেসিকে আমরা সবসময় দেখি যে যখন মাঠে খেলা চলে অন্য সাইডগুলোতে, মেসি একটা জায়গায় দাঁড়িয়ে গেমটা রিড করেন, এরপরে তিনি তার ওই মাথার যে প্ল্যান সাজাচ্ছিলেন ওই প্ল্যান অনুযায়ী তিনি সেটা এক্সিকিউট করেন। কিন্তু আমরা প্রথম ম্যাচে দেখেছি যে আলজেরিয়ার বিপক্ষে মেসি একদম প্রেস করছেন, ডিফেন্ডে নেমে তিনি প্রেস করছেন, তিনি ডিফেন্ড করছেন, বল নিয়ে অ্যাটাকে যাচ্ছেন।
এইরকম মেসি কি এক্সপেক্টেড কিনা, মানে সবাই কি এরকম মেসি দেখতে চেয়েছিল নাকি ইউজুয়ালি যেভাবে দেখে ইউজ টু সবাই? দেখেন, লিওনেল মেসি নোজ বেটার দেন এনিওয়ান এলস ইন দ্য হিস্ট্রি অফ ফুটবল যে কখন তাকে গেমের মধ্যে ইনভলভড হতে হবে। আর যে আলজেরিয়ার এগেনস্টে কিন্তু তিনি এমন না যে প্রতিটা বলে যে তিনি বল রিকভার করেছেন, প্রতিটা বলে কিন্তু না, তিনি তার কাজটা ঠিকই করছেন। হি নোজ যে কখন আসলে ডিফেন্সের এখন একটু হেল্প দরকার, সেটা করতে তিনি সবসময়, কিন্তু এমন না যে আমরা নতুন নতুন দেখছি, সেটা সেই বহু আগে থেকেই ডিফেন্সে নেমে কিছুটা হেল্প করেন যখন তিনি প্রয়োজন মনে করেন। এমন না যে প্রতিটা ট্রানজিশনের সময় তিনি নিচে নেমে আসছেন, সেটা হলে আসলে এখন 39 বছর বয়স হবে তার দুদিন পর, সেটা সম্ভব না। তো এই 90 মিনিট ট্রানজিশনাল প্লেতে ওপর নিচ করা উড বি ভেরি ডিফিকাল্ট ফর হিম। তো তিনি এখন জানেন যে কোন সময় আসলে অ্যাটাক করতে হবে, এটা তো তিনি জানেনই, আর কোন সময় ডিফেন্সেও একটু হেল্প করতে হবে। এবং আমরা কিন্তু আলজেরিয়ার পক্ষে দেখেছি তিনি বেছে বেছে আসলে ডিফেন্সকে হেল্প করছিলেন, আমরা প্রতিটাতে কিন্তু করছিলেন না। রাইট। আমি যদি একটু মেসির সঙ্গে আরেকটা অ্যাটাকারের পেয়ার বলি, লাউতারো মার্টিনেজের সঙ্গে আমরা মেসির কম্বিনেশনটা দেখেছি, তেমনটা জমেনি প্রথম ম্যাচে। এই ম্যাচে কি হুলিয়ান আলভারেজকে প্রথম থেকে দেখা যেতে পারে কিনা? আই হোপ সো, কারণ লাউতারো ডিডন্ট ওয়ার্ক, অ্যাবসলিউটলি কাজ করেনি। আমি আজকে আশা করবো নিকো পাজ, হুলিয়ান আলভারেজ এবং জুলিয়ানো সিমিওনি তিনজনই যদি স্টার্ট করেন আর্জেন্টিনার জন্য, ইট উড বি অ্যান অ্যাডেড বোনাস। মানে লাউতারোকে আমরা দেখেছি যে একটা কোপা আমেরিকা ছাড়া, এবং কোপা আমেরিকার পুরো ফুটবলের সিস্টেমটাই কিন্তু আলাদা, ওখানে খেলার ধাঁচটাই আলাদা, সবগুলো টিমই একটু রক্ষণাত্মক খেলে, ডিরেক্ট খেলে, অনেক বেশি রাফ ট্যাকল করে, সিস্টেম প্লে কম। ওয়ার্ল্ড কাপ ফুটবলে কিন্তু সবগুলো দলই আপনি দেখবেন, সেটা মানে ছোট তো বলতে চাই না আমি, র্যাঙ্কিংয়ে নিচু সারি দল থেকে টপ দলগুলো পর্যন্ত সিস্টেম প্লে মেনটেন করছে। ওখানে লাউতারো আসলে কতটুকু কার্যকরী, স্পেশালি যখন তিনি একেবারেই মানে ক্রিয়েটিভ ভূমিকাটা রাখতে পারছেন না, তাকে বল ক্রস করা হলে তিনি সেটা কাজে লাগাবেন, কিন্তু তাও পারেননি। আলজেরিয়ার এগেনস্ট আপনি মনে করে দেখেন, একেবারে শুরুর কোয়ার্টার মিনিটসের মধ্যে 1-on-1 মিস করেছেন। সো লাউতারোকে আমরা বরাবর যে ভূমিকাটা দেখি, গত ওয়ার্ল্ড কাপে যেটা দেখেছি যে বদলি হিসেবে নামতে, আই থিঙ্ক এবারও সেটা হয়তো করবেন স্কালোনি। আর্জেন্টিনা তাদের লাস্ট 4টি ম্যাচেই তারা ক্লিন শিট রেখেছেন এবং 13টি গোল তারা দিয়েছেন, কোনো গোলই কনসিড করেনি। আর্জেন্টিনার ডিফেন্সিভ এত স্ট্রং কিভাবে হলো? কারণ তাদের ডিফেন্স নিয়ে সচরাচর তেমন কোনো কথা নেই, স্পেশালি দুই ফুল ব্যাক নিয়ে। সেখানে কি মনে হয় এই রহস্যটা কি, স্ক্যালোনি কিভাবে সাজালো? ফার্স্ট থিং হচ্ছে 4টা ম্যাচে ক্লিন শিট রেখেছে, সেটা খুব বেশি বড় রেকর্ড আমার মনে হয় না, কারণ 4টা ম্যাচে প্রতিপক্ষ কারা ছিল। আর্জেন্টিনাকে তো আসলে সৌদি আরব কিংবা হন্ডুরাস, আইসল্যান্ডের মতো দলগুলো বা প্রথম ম্যাচে খেললে আলজেরিয়ার মতো দলগুলোকে নিয়ে চিন্তা করলে হবে না। ওদের চিন্তা করতে হবে ফ্রান্সের সাথে যদি খেলা হয়, জার্মানির সাথে যদি খেলা হয়, নেদারল্যান্ডসের সাথে যদি খেলা হয়, পর্তুগালের সাথে যদি খেলা হয়, তখন কি হবে? তখন কি আর্জেন্টিনার ডিফেন্সটা এই প্রেশার নিতে পারবে কিনা? বাট এখন পর্যন্ত, টেকিং নো ক্রেডিট অ্যাওয়ে ফ্রম দেম, দে আর ডুইং আ ভেরি গুড ওয়ার্ক। এবং ওদের যে ডিফেন্স পেয়ারিংটা, রোমেরো এবং লিচা মার্টিনেজ, উই হ্যাভ টু গিভ দেম ক্রেডিট। লিচা মার্টিনেজ কিন্তু শর্ট 5'7", তাকে যখন তিনি ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন, তখন তাকে সমালোচকরা বলেছিলেন, ইউনাইটেড ভক্তরা বলেছিলেন যে এত শর্ট ডিফেন্ডার, স্পেশালি ইংলিশ প্রিমিয়ার লিগের মতো ফিজিক্যাল একটা দলে, যেখানে স্ট্রাইকাররা 6'2", 6'3", আর্লিং হালান্ড 6'4", কন্টেইন করতে পারবেন না। মার্টিনেজ কিন্তু সাকসেসফুলি 2টো সিজন এবং ইউনাইটেডের বেস্ট ডিফেন্ডার একদম। সো ওই ফর্মটাই তিনি আর্জেন্টিনার হয়ে ক্যারি করছেন। আর কুটি রোমেরোকে নিয়ে নতুন করে বলার কিছু নেই, ওয়ান অফ দ্য বেস্ট সেন্টার ব্যাকস ইন দ্য ওয়ার্ল্ড, এবং টটেনহ্যামের ক্যাপ্টেন, এখন লাস্ট সিজনে ক্যাপ্টেন্সি পেয়েছিলেন, এই সিজনটাও করবেন। সো এই দুজনের অভিজ্ঞতাটা ইট শোজ ইন দ্য ফিল্ড। সঙ্গে তো গোলকিপার এমি মার্টিনেজ রয়েছে তাদের ডিরেকশনে। এমি মার্টিনেজ তো অফকোর্স আর্জেন্টিনার বলা যায় যে একদম লাইফ লাইন, মানে পেছন থেকে ওকে সবসময় আমরা ভোকাল দেখি। হি ইজ নট আ ক্যারেক্টার হু শাট হিজ মাউথ অ্যান্ড ওয়াচ দ্য গেম। whenever he feels like যে হ্যাঁ আমার এখন একটা কিছু বলতে হবে, হি স্পিক্স হিজ মাইন্ড আপ, এবং সেটা মেসির ওপরেও হোক, তিনি কিন্তু কমিউনিকেট করেন, হুইচ ইজ গুড টু সি। সব মিলিয়ে আর্জেন্টিনা টিমের যে জিনিসটা অন্য দলদের থেকে এগিয়ে রাখছে এখন পর্যন্ত বিশ্বকাপে আমরা দেখলাম, দেখেন সবগুলো দলে আপনি দলীয় কোনো সমস্যা আপনি দেখছেন। ফ্রান্সে রয়েছে, আমরা জানি যে এমবাপে একটু প্রভাব খাটান, পর্তুগালে আমরা দেখছি কি হচ্ছে, স্পেনে কি হচ্ছে, জার্মানিতেও। আর্জেন্টিনা দলে আপনি টিম নিয়ে কোনো কমপ্লেইন, একদম ডিফারেন্ট, অ্যাবসলিউটলি কোনো কমপ্লেইন নাই। লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি যা যা বলছেন, পুরো দল একটা রিদমে গাথা।
বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের জন্য এটা আসলে সব থেকে জরুরি, একটা ব্লেসিং ফর এনি টিম। এবং এটা সব থেকে জরুরি যে আপনার টিমটা একটা ছন্দে খেলছে। কেউ যদি খারাপ খেলে অন্যরা সেটা পুষিয়ে দিচ্ছেন, পুরো দল একটা লক্ষ্যের দিকে যাচ্ছে, নিজস্ব কোনো এজেন্ডা বা প্রোপাগান্ডা নাই যে আমাকে আলাদা করে 2টা গোল এক্সট্রা করতে হবে। তাদের একটা খেলোয়াড়ই যদি সবগুলো গোল করে দেন, ম্যাচ জিতে দেন, তারা খুশি। সো এটা একটা আর্জেন্টিনার জন্য অ্যাডেড বোনাস। আজ রাতে আরো একটি ম্যাচ রয়েছে, ফ্রান্স ভার্সেস ইরাক। কি মনে হয় ফ্রান্স এই ম্যাচে কতটুকু ইরাককে ডমিনেট করতে পারবে? পুরোপুরি মানে আমরা কিলিয়ান এমবাপ্পের খেলা দেখেছি যে তিনি কতটা ফেরোশাস হয়ে ওঠেন ওয়ার্ল্ড কাপের সময়। তিনি ওয়ার্ল্ড কাপের প্লেয়ার, এজন্যই এত বড় প্লেয়ার। তো তিনি কিন্তু এক নজর রেখেছেন লিওনেল মেসির ওপরে, এবং মেসির খেলাটার 1 ঘন্টা পরেই তার খেলাটা। আজকে রাতে যদি মেসি গোল পান, এমবাপ্পে 2টো গোল করবেন। এটা হওয়া উচিত, কারণ অবশ্যই, দুজনের একটা অবশ্যই। কম্বিনেশনটা থাকা অবশ্যই, এবং তারপরে কিন্তু হালান্ডও নামছেন একই রাতে। সো অ্যাগেন 3 সুপারস্টারের খেলা আমরা দেখবো, একজন লেজেন্ডারি সুপারস্টার আর 2জন আপকামিং সুপারস্টার। এমবাপ্পেকে তো বলাই যায় লেজেন্ডারি সুপারস্টার। তো এই 3জনের খেলা আবারও একটা স্লিপলেস নাইট অপেক্ষা করছে আমাদের জন্য। আজ রাতে মেসি 1 গোল করতে পারলে মিরোস্লাভ ক্লোজাকে ছাড়িয়ে বিশ্বকাপের একক সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন, এবং তারপর কিলিয়ান এমবাপ্পে যদি হ্যাট্রিক করে বসেন তাহলে তিনি আবার মেসিকে ছুঁয়ে ফেলবেন। খুবই জমজমাট দুটি ম্যাচ হবে। আমি একটু প্রেডিকশন যদি জানতে চাই শেষ মুহূর্তে, আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া এবং ফ্রান্স ভার্সেস ইরাক। আর্জেন্টিনা অস্ট্রিয়া 2-0 ফর আর্জেন্টিনা, আর ইরাক ফ্রান্স maybe 5-0, 4-0, anything is possible. আর এটা মনে হচ্ছে আর্জেন্টিনা 2, অস্ট্রিয়া 0 or 1 ম্যাক্সিমাম, অ্যান্ড ফ্রান্স 4, ইরাক 0 এই টাইপের। থ্যাংক ইউ রুবায়েদ আমাদের সঙ্গে থাকার জন্য। Pleasure. এই ছিল আজকের পর্বে। বিশ্বকাপের ম্যাচগুলোর রিভিউ অ্যান্ড প্রিভিউ নিয়ে আগামীকাল আবারও একই সময় হাজির হব টাইমস অফ বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মে। তবে যাবার আগে দর্শকদের মনে করিয়ে দিতে চাই 2026 বিশ্বকাপ উপলক্ষে টাইমস অফ বাংলাদেশ আয়োজন করেছে এক বিশেষ কুইজ, যেখানে অংশ নিয়ে আপনিও জিতে নিতে পারেন আকর্ষণীয় সব পুরস্কার। 21 জুনের কুইজে প্রথম হয়ে 1000 টাকা জিতে নিয়েছেন সঞ্জিদা নুসরাত, দ্বিতীয় ও তৃতীয় হয়ে 500 টাকা করে জিতে নিয়েছেন রাশেদ আহমেদ এবং আরিফুল ইসলাম। পরের কুইজের বিজয়ীর নাম জানতে চোখ রাখতে ভুলবেন না টাইমস অফ বাংলাদেশের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে।